প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশ শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের সংবাদগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই নিয়মিত আয়োজনে আজ অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক জনাব সাইফুল আলম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের আজকের গণমাধ্যমের সবগুলো গণমাধ্যমেরই অভিন্ন প্রধান সংবাদ হিসেবে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন। সেখানে তিনি কথা বলেছেন, ত্রাণ বিতরণ করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন। তো এটি মূলত প্রধান শিরোনাম, প্রধান সংবাদ হিসেবে যেহেতু প্রায় সব গণমাধ্যমে, আমরা এই প্রসঙ্গটিকে ঘিরে আলোচনা শুরু করতে চাই আজকের সম্মানিত অতিথি জনাব সাইফুল আলমের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। আসলে রিমালে তো আমরা বিপর্যস্ত, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। সেখানে আপনি জানেন যে জলোচ্ছ্বাসে ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে এবং পানি অনেক উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রচুর বাঁধ ভেঙে গেছে, চিংড়ির ঘের নষ্ট হয়েছে, মাছের ক্ষতি হয়েছে, গাছগাছালির ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে। মানুষের ক্ষতি হয়তো হয় নাই, কারণ একটা প্রস্তুতি মোটামুটি ছিল। ঘূর্ণিঝড় আসার আগে কিছু প্রাণহানি হয়েছে। এর চেয়ে বেশি আমাদের আশেপাশে ভারতও এর চেয়ে বেশি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের একটা মোটামুটি প্রস্তুতি ছিল, কারণ 3 দিন আগে থেকে আমরা জানতে পারছিলাম যে আসবে এবং আমাদের নিরাপদ স্থানে লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও যে ক্ষতি হয়েছে সেটি একটি ব্যাপক ক্ষতি। এবং আমরা জানি যে আমরা বাংলাদেশ তো আসলে দুর্যোগ প্রবণ এলাকা। বন্যা, খরা, নানা রকম দুর্যোগ বাংলাদেশে একসময় লেগেই থাকতো। সেটি অবশ্য এখন অনেকটা কমে এসছে, এটা সত্য কথা। সেই আগের মতো বন্যা, সেই খরা, সেই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলো আমরা সেই অর্থে তত বড় দেখি না। আরেকটা হতে পারে যে আমাদের আসলে আমরা এসবের সঙ্গে যুদ্ধ করতে করতেও আমরা একটা কৌশল রপ্ত করেছি মোকাবেলার। বাংলাদেশি মানুষরা, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থাগুলো গত 25-30 বছরে সম্পন্ন হয়েছে, যে কারণে ক্ষয়ক্ষতি যা হওয়ার একসময় হতো সেটি এখন অনেক কমে এসছে। তারপরে ক্ষতি হয়েছে এবং আমরা জানি যে সেই সময় আমরা যখন দেখতাম যে এই জাতীয় দুর্যোগের পর গোটা দেশের মানুষ কিন্তু নেমে পড়তো, দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতো, সাহায্য করতো, সহযোগিতা করতো, সাহায্যের হাত বাড়িয়ে দিত, যে যার ক্ষমতা অনুযায়ী তাদের পাশে গিয়ে দাঁড়াতো। সাম্প্রতিক সময় যেগুলো আমরা লক্ষ্য করি সেটা হলো যে এই জিনিসটা মনে হয় একটু কমে গেছে। সরকারের পক্ষ থেকে একটা না করা হয়, কিংবা আমরা দেখি না যে সমস্ত রাজনৈতিক দল পাশে গিয়ে দাঁড়ায়, কিংবা বিভিন্ন পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন, তাদের একসময় আমরা দেখতাম যে ঘূর্ণিঝড় হলে প্রতিটি সংগঠন ঢাকা শহরে নেমে যেত এবং তারা অর্থ সাহায্য নিত এবং দুর্গত এলাকায় গিয়ে মানুষকে পাশে দাঁড়াতো, তাদের সাহায্য করত। এখন সেরকম ব্যাপক সাড়া কিন্তু আমরা দেখি না। আমরা দেখি যে সরকারের পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ আমরা আছি, সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়, অন্যরা সেইভাবে এগিয়ে আসে এটা আমাদের চোখে পড়ে না। সেখানে আমরা ছোটোবেলায় নাট্যদল দেখতাম, সামাজিক যে কোনো কবিতা সংগঠন, সাহিত্য সংগঠন থেকে শুরু করে এমন কোনো সংগঠন নাই যারা কিন্তু দুর্গত এলাকায় যেত না। এখন যাতায়াত ব্যবস্থাটা সহজ হয়েছে, তখন দুর্গম যাতায়াত ব্যবস্থায় কিন্তু পাশে গিয়ে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতো। এখন যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে, কিন্তু মানুষের কাছে খুব সহজে যায় না। যেটা আমরা দেখি যে সম্পর্কটা এখন টেলিফোনের মধ্যেই যেন সীমাবদ্ধ হয়েছে, সেটার চর্চাটা কিন্তু এই দুর্যোগের মধ্যেও দেখা যায়। হয়তো লক্ষ লক্ষ মানুষ টেলিফোনে খবর নিয়েছেন, কিন্তু পাশে গিয়ে কয়জন দাঁড়িয়েছেন আমি জানি না। আত্মীয় স্বজনই অনেক সময় এখন আর যায় না এলাকায়। যে বাড়িতে একেবারে ঘরগুলো সব ধ্বংস হয়ে গেছে, সে বাড়ির সবাই এখন আর যায় না, টেলিফোনে খবর নেয়, কয়টা ঘর পড়লো, কী হলো, ওই গাছটা ভাঙলো কি না, দূর থেকে যেন সব কিছু শেষ করে দেওয়া যায়। তো সেই মানবিক দিকটা অনেকটা হারিয়ে গেছে, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি আছে। তা না থাকলে তো সামাজিক কাঠামো টিকে থাকে না। সেটা যখন টিকে আছে তখন বলতে হবে যে মানবিক মূল্যবোধের জায়গাটা, সম্পর্কের জায়গাটাও কোনো না কোনোভাবে আমাদের মধ্যে টিকে আছে। আর এক্ষেত্রে রাষ্ট্রের অংশে অনেক দায় আছে, দায়িত্ব আছে, যে কারণে আমরা মনে করি এই দুর্যোগের পর সাধারণত শুকনো খাবারের অভাব হয়, সাধারণত ওষুধের অভাব হয়, বিশুদ্ধ পানির অভাব হয়। এই তিনটা কিন্তু একেবারে খুব জরুরি হয়ে পড়ে। আরেকটা হলো যে ওইসব এলাকায় স্কুলগুলো ভেঙে গেলে পড়াশোনার ব্যাঘাত ঘটে শিক্ষার্থীদের, রাস্তাঘাট ভেঙে যায়। এবার তো প্রচুর বাঁধ ভেঙে গেছে,
তার মানে এটাও কিন্তু আমাদের একটা ধাক্কা দিয়ে গেল যে বাঁধগুলো হয় অনেক পুরনো হয়ে গেছে, না হলে বাঁধগুলোর ভেতরে ইঁদুরের বাসা করে ভেতরে ভেতরে হয়তো ফাঁকা হয়ে গেছে, যে কারণে বাঁধগুলো কিন্তু টেকে নাই। বাঁধ না টেকার কারণে কিন্তু মূল সমতল ভূমিতে অনেক পানি প্রবেশ করেছে এবং তার উচ্চতা কিন্তু 7 ফিট 8 ফিট 5 ফিট, কোথাও কোথাও পানি ঢুকেছে, এখন পর্যন্ত কিন্তু নামে নাই। ইভেন ঢাকা শহরের আশেপাশে যেখানে এই ব্যাপক বৃষ্টিতে যে পানি হচ্ছে, যেটা ঢাকার নিম্নাঞ্চলে শহরতলিতে গিয়ে জমা হয়েছে, সেটা কিন্তু এখনও নামে নেই। আমরা গতকাল কিছু ছবি দেখলাম, সেই ছবিতে দেখলাম যে ঢাকার শহরতলি এলাকাগুলো, বিশেষ করে গোরান, বাড্ডা, মুগদা, এই এলাকায় এখনও কিন্তু অনেক পানি রয়ে গেছে। আশুলিয়ার পরে সেই জায়গাও কিন্তু যে পানিগুলো উঠেছে সেগুলো, কিংবা যে পানি শহর থেকে নেমে গেছে, সেটা সেখানে সীমাবদ্ধ হয়ে গেছে, বুড়িগঙ্গা দিয়ে অথবা তুরাগ দিয়ে প্রবাহিত হয়ে একেবারে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে এখন পর্যন্ত যায় নাই। তো সেটা একটা ঝামেলা আছে। তো এক্ষেত্রে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু যেদিন ঘূর্ণিঝড় হয় তখনই বলেছিলেন যে তার দলের পক্ষ থেকে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তিনিও বলেছেন যে প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় যাবেন, এবং তিনি গিয়েছেন। এর একটা ভালো দিক যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার একটা অন্যরকম মানবিক দিক আছে। সেই দিকটায় তিনি এই জাতীয় দুর্গত মানুষ যখন দুর্যোগ ঘটে, যে কোনো দুর্যোগের পাশে গিয়ে দাঁড়ান, বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আপনি জানেন যে তার জীবনের উপর অনেকগুলো ঘটনা আঘাত এসছে, সেই সব আঘাতের কারণেই হয়তো তিনি বুঝেন যে মানুষের জীবনের আঘাত, আসলে আঘাতের সময় মানুষের উপস্থিতি চায়, মানুষের সহানুভূতি চায়, মানুষের একটু ভালোবাসা চায়। সেই ভালোবাসাটা তিনি দেওয়ার চেষ্টা করেন। গতকাল তিনি গিয়ে বলেছেন বটে যে হ্যাঁ, যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সব কিছুই করা হবে। তো সেটি হচ্ছে, আমরা জানি যে আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন ত্রাণ দল গেছে, তারা দিচ্ছে, বিএনপির পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আমরা আশা করি যে সমস্ত রাজনৈতিক দল, সব পেশাজীবী সংগঠন যার যার সামর্থ্য অনুযায়ী এই দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, তাদের ঘরবাড়িগুলো তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবে, স্কুল কলেজগুলো যাতে তাড়াতাড়ি খুবই পুনর্নির্মাণ হয় সেটার ব্যবস্থা করবে। কারণ এখন মে মাস চলে গেল, বছরের প্রায় মাঝামাঝি, স্কুলের এই সময় পড়াশোনার ব্যাঘাত ঘটলে সামনে পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, নানা কিছু জড়িত আছে। তো এই সময়টা কিন্তু খুব কঠিন সময়। তো এই সময়টায় আমার মনে হয় যত দ্রুত এই ঝড়ের ক্ষয়ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় ততই মঙ্গল। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরও শিরোনাম রয়েছে। আমরা দেখেছি যে এইবার রেমালেরই যেটি কথা বলা হচ্ছে যে বিচিত্র আচরণ করেছে, দীর্ঘ সময় অবস্থান করেছে, গতি মন্থর ছিল, রেকর্ড বৃষ্টি হয়েছে, সুন্দরবনে বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হচ্ছে, অনেকগুলো মৃত হরিণ পাওয়া গেছে। তো আমরা জানি যে সুন্দরবন ঢাল হিসেবে কাজ করে আমাদের প্রাকৃতিক দুর্যোগের সময়। তো এই যে প্রকৃতির যে বিপর্যয়ের মুখে পড়তে যাওয়ার যে অবস্থা তৈরি হচ্ছে, এটি নিয়ে যদি কথা না, দেখেন জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব তো আছেই, সেটা একটা ভিন্ন আলোচ্য বিষয়। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বের আবহাওয়ার কিন্তু বিচিত্র খেয়াল খুশি মতো একটা আচরণ আমরা লক্ষ্য করছি। আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ওই সব এলাকাগুলোতে কি পরিমাণ ঝড়, ঘূর্ণিঝড় হচ্ছে, কি পরিমাণ আপনার মানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, বনের পর বন উজাড় হয়ে যাচ্ছে অগ্নিকাণ্ডে, এবং ঘূর্ণিঝড়, ঝড়, বন্যা কিভাবে লেগে আছে। আপনি দেখেন আপনার মরুভূমিতে আপনি বন্যা, আপনি আবুধাবিতে দেখেন পানির জন্য 2 দিন 3 দিন মানুষ ঘর থেকে বেরোতে পারে নাই। এগুলো অবিশ্বাস্য। সৌদি আরবে দেখলেন আপনি কি বন্যা, যেখানে বন্যার কোনো নাই। আপনি বাংলাদেশে যে সময় ঘূর্ণিঝড় হয় সেখানে সে সময় বিশ্বের বহু দেশে, চীন থেকে শুরু করে বহু দেশে ভয়াবহ বন্যা, এবং সেই বন্যার চিত্র কিন্তু ভয়াবহ। কাজেই প্রকৃতি একটা প্রতিশোধ নিচ্ছে সারা বিশ্বে, সেটা হলো যে প্রকৃতিকে আসলে আমরা ধ্বংস করে ফেলেছি। সেই প্রকৃতি যেটা থাকা উচিত ছিল সেটা এখন আর প্রকৃতির মধ্যে আমরা নাই। আমরা চলে গেছি অস্ত্র প্রতিযোগিতার মধ্যে, আমরা চলে গেছি যুদ্ধ হানাহানির মধ্যে, আমরা চলে গেছি আধিপত্যবাদ বিস্তারের মধ্যে। এইসব কারণে আপনি কার্বন ডাইঅক্সাইড এখন মাত্রা আপনি জানেন, জলবায়ু পরিবর্তনের ফলে আজকে কি প্রভাব, মরুকরণের প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে গাছগাছালি ছিল সেখানে শুরু হয়েছে। আমাদের এখানে বাংলাদেশে আমরা গাছগাছালির প্রায় 25% যেখানে থাকা উচিত, আমাদের জমির পরিমাণ তো দিন দিন যেভাবে কমছে, গাছগাছালি যেভাবে উজাড় করে দিয়ে আমরা ঘরবাড়ি বানাচ্ছি, দালান কোঠা বানাচ্ছি,
এতে তো প্রকৃতি যে তার স্বাভাবিক আচরণ করবে এটা কিভাবে আমরা প্রত্যাশা করি? আপনি একটা চিন্তা করেন, ঢাকা শহরে কতগুলো খাল ছিল, ঢাকা শহরে আপনার কতগুলো পার্ক ছিল, কত গাছ ছিল, সব কি আছে? রাস্তাগুলো মানে মনে হয় দিন দিন আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই কারণে রাস্তা তো আর ছোট হচ্ছে না, মানুষ বাড়ছে, গাড়ি বাড়ছে, এতে রাস্তাগুলো দেখা যাচ্ছে যে আগে যেটা 30 ফিট রাস্তা ছিল মনে হয় 12 ফিটে পরিণত হচ্ছে। তো এটার তো একটা প্রভাব নিশ্চয়ই আছে, খালগুলো বন্ধ করে দেওয়ার প্রভাব আছে। ঢাকা শহরে কয়টা পুকুর আছে? আমরা ছোটবেলায় ঢাকা শহরে কত পুকুর দেখেছি। আপনি দেখেন, শুধুমাত্র আমি সেগুনবাগিচার কথা বলি, এই সেগুনবাগিচা এলাকাটা হাইকোর্ট চত্বর এলাকা ঘিরে এখানে অন্তত 12টা পুকুর ছিল, এখন একটা পুকুরও নাই। সেগুনবাগিচা, হাইকোর্ট চত্বর, ওসমানী উদ্যান, এদিকে মতিঝিলের মানে আপনার দৈনিক বাংলার সামনে এই চত্বরটা মিলে এখানে 12-14টা পুকুর ছিল, খাল ছিল। আপনার সেগুনবাগিচার ভেতর দিয়ে যে খাল আপনার জাতীয় প্রেস ক্লাবের পাশ দিয়ে মানে সচিবালয়ের মাঝখান এবং জাতীয় প্রেস ক্লাবের পাশ দিয়ে যে খালটা চলে গেছে, এই খালের উপরে তো বাঁশ দিয়ে মাচা দিয়ে হোটেল করে সেখানে খাবার বিক্রি করতে দেখেছি আমরা ছোটবেলায়। সেই খাল কই এখন? কংক্রিটে তো সব ভরে গেছে। তো এর একটা বিরূপ প্রভাব তো পড়বেই। এবং আপনি বিরূপ আচরণ, আমরা যেটা আপনি বললেন, হ্যাঁ সুন্দরবন আমরা ঢাল হিসাবে ব্যবহার হতো, আজকে সেই সুন্দরবন পর্যুদস্ত, কত প্রাণী মারা গেছে এখনো কিন্তু পরিসংখ্যানটা আমরা পাইনি। একসঙ্গে তো 19টা হরিণের কথা আমরা শুনলাম, যে আরও 19টা হরিণ মৃত পাওয়া গেছে। তাহলে কত প্রাণী এবং পশু পাখি সেখানে নিহত হয়েছে, এটা একটা যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু পরে একটা আমাদের সুন্দরবন নিয়ে কিন্তু চিন্তা করতে হবে, এটা চিন্তার কোনো বিকল্প নাই। আমরা ভিন্ন একটি শিরোনামে যাই, যে শ্রমবাজার নিয়ে কয়েকদিন ধরেই আপনি জানেন সম্পাদক হিসেবে যে একের পর এক শিরোনাম হচ্ছে সিন্ডিকেটের পকেটে 13,500 কোটি টাকা, এবং শ্রমবাজার বারবারই এরকম চক্রের মুখে পড়ছে এবং হুমকির মুখে পড়ছে বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারকে এখানে তুলে ধরা হয়েছে চিত্রটি। দেখেন, সিন্ডিকেট কথা বলি, এমন কোনো সেক্টর নাই যেখানে সিন্ডিকেট নাই, সর্বত্র সিন্ডিকেট করে একটা ব্যবসা বাণিজ্য এবং একটা লুটেরা শ্রেণী তৈরি হয়েছে। এটাকে প্রতিরোধ করা খুব কঠিন, কারণ এখানে যারা এই সিন্ডিকেটে যারা জড়িত তারা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এত প্রভাবশালী যে এখানে হাত দিলে হাত ফিরিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, না হলে হাত পুড়ে যাবে। এর আগেও কিন্তু এই সিন্ডিকেট নিয়ে আমরা অনেক কথা বলেছি। আপনি ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেটের কথা বলেন, এই যে শ্রমবাজার মালয়েশিয়ার যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ মালয়েশিয়া শুধুমাত্র বাংলাদেশকে শ্রমবাজার বন্ধ করে দেওয়া হয়নি, এখানে মালয়েশিয়া সরকার নীতিগতভাবে নিরাপত্তার স্বার্থে তাদের একটি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্তের আলোকে 15টি দেশ থেকে তারা কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে এবং বলেছে তারা এই নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করার পর, তাদের কৌশল নির্ধারণ করার পর হয়তো আবার নেবে। কিন্তু একটা প্রশ্ন সামনে এসছে, সেটা হলো যে মালয়েশিয়ায় যে শ্রমবাজারের সুযোগটি সৃষ্টি হয়েছিল, সেই সুযোগটি আমরা অপব্যবহার করেছি এবং একটি চক্র মিলিতভাবে সেই অপব্যবহার করেছে এবং তারা চিহ্নিত। আশ্চর্যজনকভাবে হলো তারা চিহ্নিত যে হলো, আজকে যে আমাদের সুনামটা নষ্ট হলো, দেশের মর্যাদার হানি ঘটলো, সেটার জন্য কি কোনো ব্যবস্থা সরকার নেবে আমি জানি না। এমন আপনি দেখেন পেঁয়াজের সিন্ডিকেট চিহ্নিত, আপনি দেখেন যে সব কিছু সিন্ডিকেট আমরা চিহ্নিত, সোয়াবিন তেলের সিন্ডিকেট চিহ্নিত, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? আজকে মালয়েশিয়ায় আমাদের দেশের মান সম্মান ইজ্জত যেটা হানি ঘটলো, এই হানির জন্য যদি সিন্ডিকেটকে আমরা দায়ী করি এবং যদি প্রকৃত অর্থে তারা অপরাধ করে থাকে, তাহলে তাদের কি বিচার হবে আপনি মনে করেন? তাদের নাম তো বিভিন্ন গণমাধ্যমে এসছে, অনেকের এসছে। এখানে যদি খোঁজ খবর নেওয়া যায়, আরও যদি কোনো ডালাপালা পেছনে থাকে, যারা প্রশ্রয়দাতা তাদের নাম, যারা এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছেন, কাজটা করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন তাদের নাম, এটা একটা ব্যাপক অনুসন্ধান হওয়া দরকার। কারণ আমাদের মনে রাখতে হবে, রেমিটেন্স এখন আমাদের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির জন্য অথবা বৈদেশিক মুদ্রা আহরণের জন্য 1 নম্বর খাত, যেখানে 1 পয়সাও দিতে হয় না, টাকাটা আসে। তো সেই জায়গাটা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এরকম যদি আমরা আমাদের কারো দুর্নীতির কারণে আমাদের সুনাম নষ্ট হয়, দেখা গেল 14টি দেশ থেকে লোক নিচ্ছে, বাংলাদেশ থেকে নিচ্ছে না, তখন কি হবে? কাজেই এই কাজগুলো যারা করে তাদের কিন্তু একটা জবাবদিহিতার আওতায় নেওয়া দরকার এবং এটাকে একটা হালকাভাবে, ঠিক আছে বন্ধ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সরকারের উচিত একটি তদন্ত কমিটি করা দরকার এবং এই তদন্ত কমিটি করে
এই জাতীয় দুর্নীতির সঙ্গে যেই চক্র, যারা জড়িত, যারা যারা আশ্রয়প্রশ্রয় হয়েছে, সবাইকে নিয়ে এসে একটা বিচারের সম্মুখীন করা দরকার, যাতে ভবিষ্যতে আর এরকম কাজটি না হয়। অনেক ধন্যবাদ জনাব সাইফুল আলম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি যে এই যে শ্রমবাজার, এটি বাংলাদেশের অর্থনীতির একটি বড় শক্তি। বিশ্ব যখন আর্থিক মন্দায় পড়ে তখনও আমাদেরকে টিকিয়ে রাখে আমাদের এই শ্রমশক্তি। এবং আমরা এর মধ্যে মালয়েশিয়ায় যেমন শ্রমবাজার হুমকির মুখে পড়েছে, বন্ধের মুখে, তেমনি আবার দেখছি যে ওমানে ভিসা চালু হয়েছে নতুন করে। তো নতুন নতুন বাজার যেগুলো খোলা হবে সেগুলোতে যেন অন্তত এরকম সিন্ডিকেট বা কোনো অপশক্তির কারণে বাংলাদেশের শ্রমশক্তি, শ্রমবাজার আবারও ঝুঁকির মুখে না পড়ে। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারণী মহল সে ব্যাপারে সজাগ থাকবেন, কঠোর হবেন। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।